আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই হাইপার ক্যালেমিয়া নিয়ে। নর্মালি আমাদের হাইপার ক্যালেমিয়া থেকে এমআরসিবি পার্ট ওয়ানে ফ্রিকুয়েন্টলি যে কোশ্চেনগুলো আসে সেটা হচ্ছে ম্যানেজমেন্টকে কেন্দ্র করে বা ইসিজি চেঞ্জেস কী হবে সেটাকে কেন্দ্র করে, এবং আমরা এই ক্লাসে আসলে এটাকেই ফোকাস করতে চাই যে হোয়াট আর দ্য ইসিজি চেঞ্জেস ইন হাইপার ক্যালেমিয়া এবং আমাদের এখানে ম্যানেজমেন্ট প্রোটোকলটা আসলে আমরা কী করবো। সো হাইপারক্যালেমিয়া যখন কোনো একটা পেশেন্টে থাকে সেখানে ডেফিনেটলি আমাদের কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যেটার পেছনের কারণ কি। ডেফিনেটলি এটার পেছনে কোনো একটা রিজন আছে, রাইট? সো কমনলি হয়তো বা আমরা দেখবো যে একটা একেআই কনটেক্সট আছে, একেআই হতে পারে, একেআই অন সিকেডি হতে পারে, এরকম একটা ফিচার থাকতে পারে এবং সেটার পেছনে কিছু ড্রাগ কস্ট আসতে পারে। যেমন কমনলি দেখা যাচ্ছে আমাদের এসি ইনহিবিটর বা এআরবি যে ড্রাগগুলো আছে বা স্পাইরোনোল্যাকটন এরকম কোনো একটা পেশেন্টের ড্রাগের হিস্ট্রি থাকতে পারে, বাট মোস্টলি হয়তো বা এসি ইনহিবিটর বা এআরবি এগুলো হয়তো বা থাকতে পারে। সো এইগুলো হচ্ছে কমন রিজন যেগুলো আমরা একটু মাথায় রাখবো। এখন কোনো একটা পেশেন্টের যদি আসলে হাইপারক্যালেমিয়া ডেভেলপ করে, আমরা আসলে সেটাকে গ্রেডিং কিভাবে করি, স্টেজিং কিভাবে করি, আমরা এখানে আসলে তিনভাবে বলি আসলে। একটা হচ্ছে মাইল্ড, একটা হচ্ছে মডারেট, আর একটা হচ্ছে আমাদের সিভিয়ার। সো কখন আমরা আসলে এটাকে মাইল্ড হাইপার ক্যালেমিয়া বলি? সো যদি আমাদের এমন হয় 5.5 থেকে 5.9 মিলিমোল পার লিটার, সেটা হবে মাইল্ড হাইপার ক্যালেমিয়া। যদি 6 থেকে 6.4 মিলিমোল পার লিটার তাহলে হবে সেটা মডারেট। আর যদি 6.5-এর বেশি হয়ে থাকে, সহজ কথা, সেটাকে আমরা আসলে সিভিয়ার হাইপার ক্যালেমিয়া বলবো। তাহলে আমাদের গ্রেডিংটা আসলে এভাবে হচ্ছে 5.5 থেকে 5.9, 6 থেকে 6.4, আর 6.5-এর বেশি হলে সেটাকে আমরা বলছি সিভিয়ার। এখন একটা কোশ্চেন খুব ফ্রিকুয়েন্টলি আসে যে সিভিয়ার হাইপার ক্যালেমিয়ার ম্যানেজমেন্টে কী করবো। সো এখানে একটু আগে তাও বলে রাখি, সেটা হচ্ছে এখানে আমাদের দুইটা অ্যাপ্রোচ থাকে। এক নাম্বার, ডেফিনেটলি আমাকে অ্যারিথমিয়াকে প্রিভেন্ট করতে হবে। সেই জন্য আমরা আসলে পেশেন্টকে আমরা যেটা করি 10% ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে থাকি। এটা 10 মিনিট ধরে ইনফিউশন করা হয়। সো এইটা কিন্তু অ্যারিথমিয়াকে প্রিভেন্ট করার জন্য। সো এইটা কিন্তু পটাশিয়াম লেভেলকে কমাবে না, তাহলে পটাশিয়াম লেভেলকে আর্লি আমাকে কমাইতে হবে। সেটার জন্য আমরা যেটা করি, আমরা পেশেন্টকে আইভি রুটে ইনসুলিন দিই, এবং এই সময় ইনসুলিনটা আসলে তার হাইপার ক্যালেমিয়াকে কীভাবে কাউন্টার করবে, এই এক্সট্রা সেলুলার যে ফ্লুইড সেইখানে যে পটাশিয়ামটা আছে সেটাকে সে ইন্ট্রাসেলুলার স্পেসে নিয়ে যাবে। এখন এই কাজটা যখন করবে, এটার সময় তো হাইপোগ্লাইসিমিয়া হওয়ার একটা রিস্ক থাকে। সো এই জন্য এটার সাথে আমরা একটা ডেক্সট্রোজ সলিউশন সেইখানে ইনফিউশন করে দিই আর কি। তাহলে সেই সাথে ডেক্সট্রোজ ইনফিউশন পাবো, ইনসুলিন খাবেন। তাহলে এটা হচ্ছে আমাদের মাইল্ড, মডারেট, সিভিয়ার। এবার আসে আমাদের ইসিজি চেঞ্জেস। নর্মালি হাইপার ক্যালেমিয়াতে আমরা সবাই জানি যে একটা টল টি থাকবে, এইটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই যে ইসিজি চেঞ্জে আমি একটা টল টি ওয়েভ পাবো। কিন্তু এইখান থেকে আসলে যত কোশ্চেন আসবে তার থেকে অন্য আদার ফিচারগুলো নিয়ে প্রশ্ন আসে। সেটা কি, যত সময় বাড়তে থাকবে, যত বেশি পটাশিয়াম লেভেল বাড়তে থাকবে, সেইখানে আমরা আস্তে আস্তে দেখবো পি ওয়েভ অ্যাবসেন্ট হয়ে যাবে। তাহলে পি ওয়েভ অ্যাবসেন্ট হবে, আস্তে আস্তে আরও বেশি হলে দেখবো যে কিউআরএস ওয়াইড হয়ে যাবে এবং একটা সাইনাস ওয়েভের মতো ফর্ম হয়, অনেকটা এরকম সাইনাস ওয়েভের মতো পরে আসলে ক্রিয়েট হয়। সো আমরা এখানে একটা সাইনোসয়েডাল ওয়েভ আসলে সেখানে ফর্ম হইতে দেখতে পারি। তাহলে এই ইসিজি চেঞ্জেসগুলো আমরা হাইপার ক্যালেমিয়াতে আসলে পাই। এখন হাইপার ক্যালেমিয়া ডিটেক্টেড হলে আমাদের ম্যানেজমেন্ট প্রোটোকল কী হবে? সো এখানে ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথম কথা যে হাইপার ক্যালেমিয়া হলে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অ্যানি মোমেন্টে এখানে একটা অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে, সেখান থেকে পেশেন্ট মারা যাইতে পারে। তাহলে একটা লাইফ থ্রেটেনিং অ্যারিথমিয়া এখান থেকে খুব সহজেই হইতে পারে, লাইফ থ্রেটেনিং অ্যারিথমিয়া, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল। সো দেখা যাচ্ছে যে ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্টিকুলার ফিব্রিলেশন, এনিথিং মাইট হ্যাপেন, এবং ফাইনালি পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে চলে যায়। সো এই অ্যারিথমিয়াকে প্রিভেন্ট করার জন্য মেমব্রেন স্টেবিলাইজার হিসেবে আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট দিই। তাহলে আমি প্রথমে কি করতেছি, একটা ক্যালসিয়াম গ্লুকোনেট দিই। এটা কতটুকু? 10% ক্যালসিয়াম গ্লুকোনেট 10 ml ওভার 10 মিনিট। এইভাবে আমরা আসলে পেশেন্টকে এটাকে ইনফিউজ করি। মানে আমরা এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এইটার জন্য পটাশিয়াম লেভেল কমবে না, কিন্তু এইটার জন্য হচ্ছে অ্যারিথমিয়াটাকে প্রিভেন্ট করার জন্য আমরা এই কাজটা করি। তাহলে পটাশিয়ামকে আমরা কীভাবে কমাবো? সো পটাশিয়াম কমানোর আমাদের বেসিক কয়েকটা উপায় আছে। একটা উপায় কি,
একটা উপায় হচ্ছে, মনে করি এটা হচ্ছে ব্লাড ভেসেল, হ্যাঁ, এটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার স্পেস, হ্যাঁ, মনে করি এটা ইন্ট্রাসেলুলার স্পেস, এটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। সো এইখানে যে এক্সেসিভ পটাশিয়াম, একটা উপায় হচ্ছে ব্লাডের প্লাজমা থেকে এটাকে সরায় সেলের মধ্যে ঢুকাই দিব, ইন্ট্রাসেলুলার স্পেসে বা ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে ঢুকাই দিব, হ্যাঁ, তাহলে সেরাম পটাশিয়াম লেভেল কমে যাবে, এটা একটা উপায়। আর একটা উপায় হচ্ছে আমাদের যেই গাট বা আমাদের বডি, এভাবে চিন্তা করি, বডি এভাবেই বলি, গাট বাদ দিই, আমরা বডি থেকেই পটাশিয়ামকে লস করব। এইখানে কিন্তু বডি থেকে পটাশিয়াম লস হচ্ছে না, এখানে কিন্তু বডি থেকে পটাশিয়াম লস হচ্ছে না, কিন্তু আমি এখন বলছি বডি থেকে পটাশিয়ামটা বাইর করে দিব, কারণ সেটা জিআইটি রুট দিয়েও হইতে পারে, সেটা রেনাল রুট দিয়েও হইতে পারে, সেটা রেনাল রুট দিয়েও হইতে পারে। তাহলে আমাদের বেসিক পার্ট মানে মেকানিজম আসলে এই দুইটা। তো আমরা কিভাবে এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে পটাশিয়ামকে ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে ঢুকাইতে পারি, এটা ঢোকানোর জন্য আমাদের দুইটা অপশন আছে। এক হচ্ছে ইনসুলিন, আমরা যদি ইনসুলিন আইভি রুটে দিই, খুব র্যাপিডলি সেইটা একটা ট্রানজিয়েন্ট পিরিয়ড অফ টাইমের জন্য পটাশিয়ামকে ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে ঢুকাই দিবে, সো সেলের মধ্যে ঢুকাই দেবে, সহজ কথা, এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে তাকে সেলের মধ্যে ঢুকাই দেবে, সো সেরাম পটাশিয়াম লেভেল সেখানে কমে আসবে। এইটা খুব র্যাপিডলি কাজ করে, এক্সিলেন্ট পারফরমেন্স, কিন্তু সেটা ট্রানজিয়েন্ট পিরিয়ডের জন্য, পার্মানেন্ট না। এবং এই ইনসুলিন যখন আইভি রুটে দিই তখন আসলে হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাবে, এটাকে প্রিভেন্ট করার জন্য সেই সাথে আমরা একটা ডেক্সট্রোজের সলিউশন আমরা ইনফিউশন করে ফেলি, তাহলে এটাকে অ্যাড করতে হয়। এই কাজটা করার আরেকটা সহজ উপায় হচ্ছে সালবিউটামল, আমরা সালবিউটামল নেবুলাইজ করতে পারি, এবং নেবুলাইজ করলেও সেম ঘটনাটাই ঘটবে, এটাও এক্সট্রাসেলুলার স্পেস থেকে ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে পটাশিয়ামকে এভাবে শিফট করাই দিবে, ট্রানজিয়েন্টলি কাজটা করতে পারে, এবং এটা আমরা আসলে করি। বাট এইখানে এই মেকানিজমে মোস্ট ইফেক্টিভ মেথড কোনটা, সেটা হচ্ছে ইনসুলিন বেস্ট। এবার আসি বডি থেকে পটাশিয়ামটা বাইর করে দিব, বডি থেকে পটাশিয়ামকে বাইর করে দেওয়ার একটা উপায় কি? সো জিআইটি রুট থেকে বের করে দেওয়ার সহজ উপায় হচ্ছে যে আমাদের টার্মিনাল আইলিয়াম এবং কোলন, এই জায়গাটাতে পটাশিয়ামের কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি থাকে। সো আমরা পেশেন্টকে ইন্টেস্টিনাল রুট দিয়ে পটাশিয়াম লস হওয়ার জন্য কিছু এজেন্ট দিতে পারি। সো এখানে আমাদের ক্যালসিয়াম রেজোনিয়াম আছে, ক্যালসিয়াম রেজোনিয়াম আছে, যেটা আসলে দেখা যাচ্ছে যে আমরা যদি এটা ওরাল রুটে নিই, এইটা বা এনেমা দুইভাবে নেওয়া যেতে পারে, এটা আমরা ওরাল রুটেও দিতে পারি, এনেমা রুটেও দিতে পারি। সো এইটা দিলে দেখা যাচ্ছে জিআইটি দিয়ে পটাশিয়াম লস হতে থাকবে, সো পুরো বডি থেকে পটাশিয়াম সেটাকে লস করে দিবে। এখন কোনটা বেটার রুট, ওরাল রুট বেটার নাকি এনেমা বেটার, কোনটাতে বেটার ইফেক্ট আসবে? উত্তর হচ্ছে এনেমা। এনেমাতে আমরা মোর ইফেক্টিভ রেজাল্ট আসলে পাই। এটার কারণ কি? কারণ হচ্ছে কোলনে পটাশিয়াম সিক্রেশন হয়, সো আমি এনেমা দিলে পটাশিয়ামটা বাইর করা আরও মোর ইফেক্টিভ, ওটা আরও ভালোভাবে বের করা যায়। সো এই জন্য এনেমাটা বেটার এখানে। তাহলে এটা হচ্ছে জিআইটি দিয়ে এইভাবে আমরা কমাইতে পারি। এখানে অবশ্যই একটা নিউয়ার এজেন্ট চলে আসছে, সোডিয়াম জিরকোনিয়াম সাইক্লো সিলিকেট, নাম কি? সোডিয়াম জিরকোনিয়াম সাইক্লো সিলিকেট। সো এটা আসলে একটা নিউয়ার এজেন্ট, এটাও ক্যাটায়নকে ট্র্যাপ করে রাখে। এটা যেটা করে গাটের এইখানে পটাশিয়ামকে ট্র্যাপ করবে, আর ইন এক্সচেঞ্জ সে সোডিয়াম আর হাইড্রোজেনকে ছেড়ে দিবে, এবং ফাইনালি এটা আরও মোর র্যাপিডলি মোর ইফেক্টিভলি পটাশিয়ামকে গাট থেকে বাইর করে দিতে পারে। সো এটাও গাট থেকে পটাশিয়ামকে বের করবে, সোডিয়াম জিরকোনিয়াম সাইক্লোসিলিকেট, হুইচ ইজ এ নিউয়ার এজেন্ট অ্যান্ড ইট ওয়ার্কস ভেরি ওয়েল। ক্যালসিয়াম রেজোনিয়ামের থেকে এটা আসলে আরও ভালো কাজ করে, বাট গাট থেকে পটাশিয়ামকে কমানোর উপায়। আর একটা হচ্ছে রেনাল রুট দিয়ে পটাশিয়াম বের করব। রেনাল রুট দিয়ে পটাশিয়াম বের করার জন্য আমাদের বেস্ট উপায় হচ্ছে আমরা লুপ ডাইউরেটিক্স ইউজ করব। লুপ ডাইউরেটিক্স, আমি ফুরোসেমাইড নামটা না বলে লুপ ডাইউরেটিক্স কেন কথাটা বললাম, কারণ ফুরোসেমাইডও ইউজ হইতে পারে, আবার আদার যে লুপ ডাইউরেটিক্সগুলো আছে অপশনে সেটার নাম দিতে পারে, হয়তো বা ফুরোসেমাইড দেয় নাই কিন্তু অন্যান্য যে লুপ ডাইউরেটিক্স সেটার নাম দিছে। সো এই জন্য লুপ ডাইউরেটিক্স বললে এর মধ্যে যা কিছু আছে উই ক্যান ইউজ অল অফ দ্যাট। তাহলে আমরা এইভাবে পটাশিয়ামকে কমাইতে পারি। এখন সিভিয়ার পেশেন্ট, সিভিয়ার কেস, কোনটা দিব? ইনিশিয়ালি দ্রুত কমানোর জন্য ইনসুলিন আইভি রুটে দিব। তাহলে প্রথমে কোনটা দিব?
একটা হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট, কিন্তু ক্যালসিয়াম গ্লুকোনেট পটাশিয়াম লেভেলকে কমাবে না, সেটা হচ্ছে অ্যারিথমিয়াকে প্রিভেন্ট করবে। তাহলে কোশ্চেনটা ভালো করে খেয়াল করতে হবে যে আমার এমআরসি পার্ট 1 পরীক্ষাতে কোশ্চেন কি বলতেছে। যদি কোশ্চেন বলে যে একটা পেশেন্টের সিভিয়ার হাইপার ক্যালেমিয়া আছে, আমাদের এই মুহূর্তে নেক্সট বেস্ট অ্যাপ্রোচ কি, তাহলে ডেফিনেটলি সেখানে 10% ক্যালসিয়াম গ্লুকোনেটই অ্যান্সার হবে। কিন্তু প্রশ্নে যদি আলাদা করে স্পেসিফিকভাবে জানতে চায় যে কোনটা করলে এখন পটাশিয়াম কমাবো, পটাশিয়াম কমানোর জন্য এই মুহূর্তে বেস্ট অ্যাপ্রোচ কোনটা, তো সেখানে অপশন ইনসুলিনও থাকবে, লুপ ডায়াবেটিসও থাকবে, ক্যালসিয়াম রেজোনিয়ামও থাকবে, সোডিয়াম জিরকোনিয়াম সাইক্লোসাইলিকেট সেটাও থাকবে, তারপরে সালবিউটামল সবগুলোর নামই দেওয়া থাকবে। তাহলে সেখানে কোনটা অ্যান্সার দিব, তাহলে সেখানে অ্যান্সার হবে ইনসুলিন। আবার হয়তো বা কোনো একটা জায়গায় বলবে কি যে বডি থেকে ক্যালসিয়াম, বডি থেকে পটাশিয়াম বের করতে চাই, এখন ওরাল রুটে দিব নাকি এনএমআর রুটে দিব, হ্যাঁ অপশনে থাকবে। হ্যাঁ বলবে যে ওরাল ক্যালসিয়াম রেজোনিয়াম, এনএমআর ক্যালসিয়াম রেজোনিয়াম কোনটা দিব, তাহলে সেখানে অ্যান্সার হবে এনএমআর, কারণ দুইটার মধ্যে কোনটা বেটার সেটা যদি জানতে চাই। সো ব্যাপারটা আসলে এরকম। সো আমাদের কোশ্চেনগুলো আসলে ভেতরের এই ছোট্ট ছোট্ট কনসেপ্টগুলো থেকে আসলে মোস্টলি কোশ্চেনটা আসে। সো তাহলে আমাদের ম্যানেজমেন্ট আসলে এইভাবে আমরা করবো। সো আই হোপ এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না। সো এই ছিল আমাদের হাইপার ক্যালেমিয়া নিয়ে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।